মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে আবাসন প্রকল্পের নামে নির্বিচারে বিলীন হচ্ছে কৃষি জমি। জোর করে দখলের অভিযোগ অনেকের বিরুদ্ধে, অসহায় স্থানীয়রা। ময়মনসিংহে মৃত ব্যক্তিকে পলাতক দেখিয়ে মামলা চালানোর ঘটনায় আদালতে ক্ষমা চেয়ে পার পেলেন এসপি। মনিটরিং ব্যবস্থা আরও বাড়ানোর নির্দেশ আদালতের। ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে চট্টগ্রামের 46টি শিক্ষা প্রতিষ্ঠান চিহ্নিত। 23 ফেব্রুয়ারির মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ। বরিশালে উচ্ছেদ অভিযানে বাধা দেয় সিটি কর্পোরেশন কর্মী ও ব্যবসায়ীদের সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ, আটক 5। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি মিজানুর রহমান কবির। নির্বিচারে বিলীন করা হচ্ছে কৃষি জমি। এর বেশিরভাগই হচ্ছে আবাসন বা উন্নয়ন প্রকল্প হিসাবে। এমনকি অন্যের কৃষি জমিতে জোর করেও চলছে আবাসন বাণিজ্যের পায়তারা। সরকারের পরিসংখ্যান ব্যুরো বিবিএস ও জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAO এর তথ্য মতে প্রতি বছর কৃষি জমি কমছে মোট কৃষি জমির 1% হারে। মোমেন হোসেনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। আলুর জন্য খ্যাতি আছে মুন্সিগঞ্জের, তবে চোখ জোড়ানো এমন ক্ষেতের মাঝেই দেখা মিলবে আবাসন প্রকল্পের বিলবোর্ড। একটি দুটি নয়, শত শত বিলবোর্ডে ছেয়ে আছে কৃষি জমি ও জলাভূমি। সরেজমিন ঘুরে দেখা গেছে পদ্মা সেতুর কাজ যত এগুচ্ছে ঢাকা মাওয়া সড়কের দুপাশে আবাসন কোম্পানির সংখ্যাও ততই বাড়ছে। তবে বেশিরভাগেরই নেই পরিবেশগত ছাড়পত্র। রেশিয়ান টাউন সেটার কোনো অনুমতি নেয়নি এখনো, এবং কেন নেয়নি এবং আমরা এটা পর্যবেক্ষণ করছি এবং আমরা আমার অফিসকে অর্ডার দিচ্ছি এটা কেন সেভাবে কিভাবে কাজটা আরম্ভ করলো। পরিবেশগত ছাড়পত্র তো অনেক পরের ব্যাপার। মুন্সিগঞ্জের সিরাজদিখানে এমন অনেক আবাসন প্রতিষ্ঠান আছে যাদের নিজস্ব জমি নেই, অন্যের জমি ভাড়া নিয়ে বিলবোর্ড বসিয়েছেন তারা। তবে এসব নিয়ে কথা বলতে ভয় পায় এলাকাবাসী। আমার জমি আপনার থেকে ভাড়া নিচ্ছি 5,000 10,000 টাকা আপনার সাইনবোর্ড ব্যবহার করবো 1 বছরের জন্য। আচ্ছা, এইভাবে সিস্টেম করে নিয়েছে। যেহেতু ওরা জায়গা কিনে নাই, ওরা ওদের মনের মতো করে একটা প্ল্যানিং করছে। ইন ফিউচারে আমার মনে হয় না যে আপনার এখানে এরকম হবে আর ওদের জায়গা বুঝাই দিতে পারবে। ঢাকার পাশের আরেক জেলা নারায়ণগঞ্জ, সেখানকার অবস্থা আরও করুণ। অল্প কদিন আগেও এই জায়গায় ছিল সবজি বাগান, যার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মরা মাছাগুলো। যদিও এখন পুরো চত্বর জুড়েই শুধু বালুর আস্তরণ, আর বালু ফেলা হচ্ছে জোর করে অন্যের জমিতে। 10 থেকে 15% জমি কিনে পুরো এলাকা কৃষি জমি বরাদ্দ করে ফেলতেছে। পূর্বাচলে আমাদের 15-20 বিঘা সম্পদ নিয়ে নিয়েছে, এখন যদি 2,500 জমি নিয়ে নেয় তাহলে আমরা যাবো কোথায়? আমরা বাগুন ক্ষেত করছি, আবার ইটা লাউটা লাসি জোরে হেরা এই বালু হালায়া দাও সেনলে আমাকে মারতে বিলা। রূপগঞ্জের নোয়াগাঁও সহ বেশ কয়েকটি গ্রামে মেরিন গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এমনকি নিজের জমিতে সীমানা প্রাচীর দিয়েও রক্ষা হয়নি, বাধা দিয়ে হামলার শিকারও হতে হয়েছে অনেককে। রাতে সকালে শোনা যায় তারা একটা মেশিন দিয়ে পুরো একটা ভেঙে একদম পুরো কলম সব উঠাই দিছে। আমার আম্মুরও মারছে, আমার আব্বুরও মারছে, আমার ছোট বাগিনারও মারছে। আপনার হাজবেন্ড কোথায়? ঢাকা থাকে। কেন ঢাকা থাকে? এই যে এই বইই থাকে। অভিযোগগুলো নিয়ে মঙ্গলবার মেরিন গ্রুপে যায় সময় সংবাদ। টানা 2 ঘন্টা বসিয়ে রাখার পর জানানো হয় বুধবার দুপুরে চেয়ারম্যান কথা বলবেন। তবে বুধবার জানানো হয় তাদের সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জে না গেলে তারা বক্তব্য দেবেন না। দেওয়া যাবে এখন কথা বলার জন্য আপনার স্যারকে? না, ওনাকে এখন দেওয়া যাবে না। আপনি যদি সরাসরি কথা বলতে চান অবশ্যই ওখানে গিয়ে কথা বলতে হবে, এবং ওখানে তাহলে আমরা নিয়ে যাবো আপনাকে। পরিবেশবিদরা বলছেন যেভাবে কৃষি জমি কমছে তাতে ভবিষ্যৎ বাংলাদেশের চেহারা কেমন হবে সেই চিন্তাটাই অস্বস্তিকর। ঢাকা থেকে কেরানীগঞ্জে যাওয়ার পথে, ঢাকা থেকে সাভার যাওয়ার পথে, গাজীপুর যাওয়ার পথে, নারায়ণগঞ্জ যাওয়ার পথে কোনো জায়গাতে রাস্তার পাশের জমি আপনি খালি পাবেন না। সমস্ত জলাশয় জোরপূর্বক ভরাট করে করে বালু ফেলানো হচ্ছে। যে হারে আমাদের প্রতি বছর 1% হারে কৃষি জমি কমছে, তাতে আমরা মনে করি ভবিষ্যতে আমরা খাদ্য সমস্যায় পড়তে পারি। সংশ্লিষ্টরা বলছেন স্বল্প আয়তনার অধিক জনগোষ্ঠীর বাংলাদেশে খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর এই জন্য কৃষি জমি রক্ষা করা পরিবেশের জন্য তো বটেই, আমাদের অস্তিত্বের জন্যই জরুরি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
ময়মনসিংহের মৃত ওয়াজউদ্দিনকে পলাতক দেখিয়ে মামলা চলার বিষয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় ময়মনসিংহের এসপিকে সতর্ক করে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এ বিষয়ে আইজিপির ব্যাখ্যা যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় 10 দিনের মধ্যে পুনরায় ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির হয়ে ময়মনসিংহের এসপি সৈয়দ নুরুল ইসলাম নিঃশর্ত ক্ষমার আবেদন করলে এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি শাহিনুল ইসলামের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এ সময় মানবতা বিরোধী পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের গাফিলতির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতার এবং গ্রেফতারি পরোয়ানা তামিল করার বিষয়ে মনিটরিং ব্যবস্থা আরও বাড়াতে আইজিপিকে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ময়মনসিংহের ফুলবাড়িয়ার মৃত ওয়াজউদ্দিনকে পলাতক দেখিয়ে বিচারের এই বিষয়টি নিয়ে 10 জানুয়ারি প্রতিবেদন প্রচার করে সময় টেলিভিশন। উনি ক্ষমা প্রার্থনা করছেন। আর দ্বিতীয়ত যেই ব্যক্তিরা এই রিপোর্টটা সঠিক সময় তার কাছে উপস্থাপনে যাদের ব্যর্থতা ছিল তাদের বিরুদ্ধে উনি কমিটি করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন, সকস করেছেন এবং বিভাগীয় মামলাও শুরু করেছেন। যারা পলাতক থাকে তাদের বিরুদ্ধে কেন তাদেরকে পাওয়া গেল না বা পাওয়া যাচ্ছে না, এই রিপোর্টটা যাতে ট্রাইব্যুনালে সরাসরি দেওয়া হয়, ট্রাইব্যুনালের কাজের যাতে কোনো বাধা না হয় পুলিশের কর্মকাণ্ডের জন্য, সেরকমভাবে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে পেশাদারিত্বের উন্নয়ন ঘটিয়ে জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দুপুরে রাজশাহী সেনানিবাসে পদাতিক রেজিমেন্টাল সেন্টারের 2য় পুনর্মিলনী এবং অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি। এ সময় পদাতিক সেন্টারের 4টি কন্টিনজেন্ট সশস্ত্র সালাম দেন রাষ্ট্রপতিকে। পরে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, শুধু দেশের পরিমণ্ডলেই নয়, সেবা ও কর্তব্য পরায়ণতায় বিশ্ব পরিমণ্ডলেও কর্মদক্ষতার পরিচয় দিচ্ছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় দুর্যোগ মোকাবিলা, দেশের অবকাঠামো উন্নয়ন, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রণয়ন, গৃহহীনদের আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখছে। বাংলাদেশের মেগা প্রকল্প পদ্মা সেতু বাস্তবায়নে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দেশপ্রেমিক বীর রেজিমেন্টের সদস্যগণ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কর্মজীবনে সকল ক্ষেত্রে পেশাদারিত্ব ও দক্ষতার উন্নয়ন ঘটিয়ে জাতি গঠনে বলিষ্ঠ অবদান রাখবে বলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলার সময়ে আরো থাকছে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি জাহাজ থেকে 70 টন জাটকা জব্দ। জাহাজের ক্যাপ্টেন ও ক্রু সহ আটক অন্তত 15 জন। বরিশালের কাউনিয়ায় সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে বাধা দেয় ব্যবসায়ীদের সঙ্গে সিটি কর্পোরেশন কর্মী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের 8 সদস্য সহ আহত হয়েছেন অন্তত 25 জন। আটক করা হয়েছে 5 জনকে। দুপুরে বিসিক রোডে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, সকালে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে বিসিক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে বাধা দেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় সিটি কর্পোরেশনের কর্মচারীদের উপর হামলা করেন তারা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় মইদুল নামে এক যুবক গুলিবিদ্ধ সহ 25 জন আহত হন। পরে গুলিবিদ্ধ মইদুলকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই এই অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। একটা নোটিশ দিবে, এই 5 দিন বা 10 দিন বা 15 দিন একটা ডেট দিছে, এই নোটিশ অনুযায়ী আপনারা দোকানগুলো খুলিয়ে নেবেন। কেউ দোকান খোলে নাই, হঠাৎ আইয়ে ভাঙা আরম্ভ করছে। আমরা জানি না, আমাকে বলেও নাই বা নোটিশও দেয় নাই, ঠিক আছে। এখন উনি যে দোকানপাট ভাঙচুর হচ্ছে। সিটি কর্পোরেশনের জমির উপরে অনেকগুলো স্থাপনা ছিল, ঘরবাড়ি ছিল, দোকানপাট ছিল। সরকারি জমিতে আর কি উচ্ছেদ করার যে প্রক্রিয়া, আমাদের কর্পোরেশন থেকে যে বিধিবদ্ধ প্রক্রিয়া, সব প্রক্রিয়া অনুসরণ করে আমরা উচ্ছেদে আসছি। উচ্ছেদ অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট সহ আমাদের পুলিশ ফোর্স সহায়তা করার কাজে ছিল। তাদেরকে অতর্কিতভাবে এখানকার কিছু স্থানীয় লোকজন, মানে অনেক শত শত লোকজন বাধা দেয়, ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ নিজস্ব জানমাল রক্ষার্থে এবং নিজস্ব আত্মরক্ষার্থে কিছু ফাঁকা গুলি বর্ষণ করে।
আইনের ঊর্ধ্বে কেউ নেই। বেগম খালেদা জিয়া অপরাধ করলে তাকেও গ্রেফতার করা হবে, যে যতটুকু অপরাধ করবে সে সেই পরিমাণ শাস্তি পাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে নারায়ণগঞ্জের ২৫০০-এ নোয়াপাড়ায় নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক আছে বলেও দাবি করেন মন্ত্রী। ইলেকশন যাবে কি না যাবে আমাদের আওয়ামী লীগের মুখপাত্র যারা নেতা তারা এটার উত্তর দেবে। আইন সবার জন্য সমান, কেউ আইনের বাইরে নয়। যে পরিমাণ অপরাধ করবে সেই পরিমাণ শাস্তি ভোগ করতেই হবে, এটাই আমরা জানি। সেই আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করেছি। সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে। সবাই বুঝতে পেরেছেন যে এদেরকে রুখতে হবে, না হলে আমাদের ডেভেলপমেন্ট চলে যাবে। আমাদের নিজেদের বাঁচার জন্যই এদেরকে রুখতে হবে। নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপির প্রতিক্রিয়ায় কোনো মন্তব্য না করে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে চান সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে নতুন নির্বাচন কমিশন কাজ করতে চায়। আমার মনে হয় না এত কথা বলার এখন সুযোগ সময় এসেছে। অবশ্যই চ্যালেঞ্জিং, অবশ্যই আমরা আন্তরিকভাবে কাজ করব যাতে সার্থকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। তবে এত বিস্তারিত কথা বলার সময় হয়নি, আমরা তো এখন বসতেই পারিনি। পরে আপনাদের সাথে কথা বলি। শেষ কথা স্যার, আপনি যেখানে রেফারিকে যদি আগেই বলা হয় যে সে আরেকটা দলের, আপনার মানসিক কোনো হয় কিনা, এতে আহত হন কিনা? আহত হই না আমি একলা। তারা কেন বলেন, কিভাবে বলেন না তাদের ব্যাপার, এখানে আমাদের কোনো মন্তব্য বা ক্রিয়া প্রতিক্রিয়া কিছুই নেই। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে একটি জাহাজ থেকে ৭০ টন জাটকা জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে জাটকা জব্দের সময় জাহাজের ক্যাপ্টেন সহ অন্তত ১৫ জন ক্রুকে আটক করা হয়। র্যাব জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী জাটকা নিধন বন্ধে গেল কয়েকদিন ধরেই কর্ণফুলী নদীতে র্যাবের অভিযান চলছিল। এরই অংশ হিসেবে আজ ভোরে জাহাঙ্গীর আলমের মালিকানাধীন জেদ ৩ নামের জাহাজটিতে তল্লাশি চালায় র্যাব। এ সময় জাহাজের শীতাতপ নিয়ন্ত্রিত অংশ থেকে ২৬০০ প্যাকেট জাটকা জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটের ওজন ২২ থেকে ২৫ কেজি। ইলিশ মাছের বংশবৃদ্ধির জন্য গত বছরের ১ নভেম্বর থেকে জাটকা ধরা, পরিবহন এবং বিক্রি নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞা অমান্য করে জাহাজটি কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগর থেকে জাটকা ধরছিল বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। মৎস্যরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী জাটকা ধরা, পরিবহন করা বা বিক্রয় করা, বাজারজাত করা এগুলো নিষিদ্ধ। তো আমরা এই জাহাজে আসলাম, জাহাজে আসার পর আমরা যেটা দেখলাম, প্রায় এখানে ৭০ টনের মতো মাছের পেটি আছে, ৭০ টন ইলিশ মাছের। তো সেখানে আমরা অনেক জাটকার সন্ধান পেয়েছি। যখন এই মাছটা আসছে ওই জায়গায় লিপ করে চলে আসছে, আমি সেই হিসেবে অফিসের ইনস্ট্রাকশন হিসেবে নিয়ে আসছি জিনিসটা। জাটকা পার্সেন্টেজ আপনার মামলে বোঝানো যায়, এমএফটি সার্কুলার অনুসারে যে ইয়াটা আছে আমি সেই হিসেবে আনছি। হয়তো বাইকে ২-১ পিস বা ২-১ কেজি ব্লকে তাকিয়ে যেতে পারে। বাংলার সময় আরো থাকছে। মহাসড়কে ৩ চাকার যান চলাচল বন্ধের দাবিতে বরগুনায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বরিশাল পটুয়াখালী রুটেও বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ। বন্দরনগরী চট্টগ্রামে স্কুলে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ফির নামে সর্বনিম্ন ৩,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৩,০০০ টাকা আদায়ের প্রমাণ পেয়েছে তদারক কমিটি। এক্ষেত্রে ২৩ ফেব্রুয়ারির মধ্যে অর্থ ফেরত বা সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির ক্ষেত্রে ৩,০০০ টাকার বেশি আদায় করতে পারবে না বলে সরকারের নীতিমালা রয়েছে, কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা না করে বিভিন্ন উন্নয়ন ফি ও টিসির নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে থাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫টি তদারকি টিমও গঠন করা হয়। নগরীর শতাধিক স্কুলের পরিদর্শন শেষে ৪৬টি বিদ্যালয়ের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পায় বিশেষ কমিটি। চট্টগ্রাম মহানগরে উন্নয়ন ফি খাতে টাকা নেওয়ার কথা বলা নেই, তারপরে তারা উন্নয়ন ফি খাতে নিচ্ছে এবং এছাড়া বিভিন্ন খাত দেখিয়ে যেগুলো বলা যায় যে নীতিমালায় নেই, কোথায় বলাও নেই, প্রতিষ্ঠান নিজস্ব কিছু খাত তৈরি করে কিছু টাকা নিয়েছে। স্কুলগুলোতে ভর্তি বাণিজ্য নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল নগর ছাত্রলীগ, কিন্তু বাড়তি অর্থ নেওয়া আরো অনেক বিদ্যালয়ের নাম অভিযুক্তের তালিকা থেকে বাদ পড়ে গেছে বলে অভিযোগ তাদের।
তবে বাড়তি অর্থ নেয়ার ক্ষেত্রে স্কুলের প্রধানদের অজুহাতও কম নয়। প্রায় 60-70টা স্কুলকে দেখলাম, এখনো পর্যন্ত অভিযুক্ত স্কুলকে ডাকা হয়নি কিংবা তাদেরকে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থার কোনো নির্দেশও দেওয়া হয়নি। বলা যে এই টাকাটা নিলে আপনারা ঠিক আছে ওকে, আর বাইরে এটা বর্ধিত হবে। এদের ইনস্ট্রাকশন আমরা সরকার থেকে আগে বলে এসেছি, আমরা এখনো বলছি, কিন্তু এখন এটা পাইনি। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত কিংবা সমন্বয় করা না হলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। প্রথমত তারা করেছে কিনা এই কমপ্লাই রিপোর্টটা আমাদের দেবে, তার উপর ভিত্তি করে তদন্ত টিম দেখবে যে এটা করা হয়েছে কিনা। চট্টগ্রাম মহানগরীতে সরকারি বেসরকারি মিলিয়ে 250-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মহাসড়কে মাহেন্দ্র ও অটো রিকশা সহ 3 চাকার যান চলাচল বন্ধ এবং আটক শ্রমিকদের মুক্তির দাবিতে জেলা বাস মালিক ও শ্রমিক সমিতির ডাকে বরগুনায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। সকাল থেকে অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে বাস সহ অন্যান্য পরিবহন চলাচল। যানবাহন না থাকায় দুর্ভোগে পড়েছেন অভ্যন্তরীণ ও দূরপাল্লা যাত্রীরা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, গত 13ই ফেব্রুয়ারি মহাসড়কে চলাচল নিয়ে মাহেন্দ্র ও অটো রিকশা শ্রমিকদের সঙ্গে বাস মালিক সমিতির বাকবিতণ্ডা হয়। এর জের ধরে 4টি বাস ভাঙচুর করে অটো রিকশা শ্রমিকরা। তাদের বাধা দিতে গেলে 18 জন পরিবহন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। গতরাতে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও একটি বাসে ভাঙচুর চালায় অটো রিকশা শ্রমিকরা। এরপরই এ ধর্মঘটে ডাক দেয় বাস মালিক সমিতি। এদিকে মহাসড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন এবং মোটর মালিক সমিতির দ্বন্দ্বে ঠাকুরগাঁওয়ে চলছে অনির্দিষ্টকালের আন্তঃজেলা পরিবহন ধর্মঘট। সকাল থেকে কর্মসূচির সমর্থনে জেলার 5 উপজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাস স্ট্যান্ডে এসে যানবাহন না পেয়ে ফিরে যেতে হয়েছে তাদের। এদিকে ঠাকুরগাঁও শহর থেকে দূরপাল্লার কিছু বাস ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা। প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, আগামী 3 মাসের মধ্যে সতর্ক না হলে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। সকালে চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে বিভাগের মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সীমাবদ্ধতার মধ্যে আমার ছেলে মেয়েদেরকে, আগামী প্রজন্মকে স্বশিক্ষায় শিক্ষিত করবেন, সেই শিক্ষার কাজটা, ম্যানেজমেন্টের কাজটা আপনার কাছে, সেটাই গুরুত্বপূর্ণ। আপনি ঠিক তো আমার হেডমাস্টার ঠিক, আপনার হেডমাস্টার ঠিক তো আমার শিক্ষক ঠিক, আমার শিক্ষক ঠিক তো আমার বাচ্চা ঠিক। তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের রোড মার্চটি তিস্তার ডালিয়া পয়েন্টে পৌঁছেছে। সকাল 11:30টার দিকে দলটি রংপুর থেকে তিস্তার ডালিয়ার উদ্দেশ্যে রওনা হয়। বিভিন্ন স্থানে পথসভা করে তারা। এর আগে রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রতিনিধি দলের পাশাপাশি বাসদের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন। পরে তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের রাজশাহী ও রংপুর বিভাগ আয়োজিত রোড মার্চটি বুধবার বগুড়া থেকে ডালিয়ার তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা শুরু করে। মানিকগঞ্জে মাদকদ্রব্য সহ 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোর থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে বিশেষ অভিযান চালাচ্ছে তারা। এরই অংশ হিসাবে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দিলীপ কুমার রায়, রাজীব রায় সহ 14 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রাজশাহীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন রেশম উন্নয়ন বোর্ডের শ্রমিকরা। সকালে নগরীর ভদ্রা এলাকায় রেশম উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েকশো শ্রমিক। পরে বোর্ডের মহাপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। এ সময় দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের 4 মাসের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানানো হয়। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শুরু হয়েছে 5 দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী। সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ভাসমান মঞ্চের উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মহিতুল আলম। প্রদর্শনীতে স্থান পাওয়া শিক্ষার্থীদের তোলা
ছবিগুলো ঘুরে দেখেন তারা। পরে আয়োজিত কর্মশালায় চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং স্থিরচিত্রের নানা দিক নিয়ে আলোচনা করেন। বিভাগটি নতুন হলেও এটার মধ্যে যে উদ্যম এবং প্রাণোচ্ছল এই সহযোগিতা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে, তাই আমার মনে হচ্ছে বিভাগটি আমাদের নতুন বিভাগগুলোর মধ্যে একটি অত্যন্ত সাফল্যমণ্ডিত বিভাগ হতে যাচ্ছে। আজকে যে ফটোগ্রাফি এক্সিবিশনটা উদ্বোধন হলো, ছেলে মেয়েদের তোলা আলোকচিত্র, সেখানে আমরা কিন্তু ক্যামেরার বিভিন্ন কম্পোজিশন এবং একটা বিষয়বস্তুকে কিভাবে ধরতে হবে সেটা বোঝা গেছে ওদের স্থির চিত্রের মাধ্যমে। আমি আশা করব এখান থেকে যে ছেলেমেয়েরা বের হবে তারা নিশ্চয়ই আগামীতে সবাই চলচ্চিত্রের সাথে যুক্ত হবে। কেউ হয়তো চলচ্চিত্র নির্মাণ করবে, কেউ হয়তো চলচ্চিত্রের সমালোচক হবে, চলচ্চিত্রের দর্শক হবে। বিভিন্নভাবে তারা আমাদের চলচ্চিত্রকে নিশ্চয়ই সমৃদ্ধ করবে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে আবাসন প্রকল্পের নামে নির্বিচারে বিলীন হচ্ছে কৃষি জমি। জোর করে দখলের অভিযোগ অনেকের বিরুদ্ধে, অসহায় স্থানীয়রা। ময়মনসিংহে মৃত ব্যক্তিকে পলাতক দেখিয়ে মামলা চালানোর ঘটনায় আদালতে ক্ষমা চেয়ে পার পেলেন এসপি। মনিটরিং ব্যবস্থা আরো বাড়ানোর নির্দেশ আদালতের। ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে চট্টগ্রামের 46টি শিক্ষা প্রতিষ্ঠান চিহ্নিত। 23শে ফেব্রুয়ারির মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ। বরিশালে উচ্ছেদ অভিযানে বাধা দেয় সিটি কর্পোরেশনের কর্মী ও ব্যবসায়ীদের সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ, আটক 5। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1622 নম্বরে। সঙ্গে থাকুন সময়।